আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের বিজ্ঞানিকের নতুন একটি ক্লাসে। আজকে আমরা শিখব পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় ৬, যেটি বস্তুর উপর তাপের প্রভাব এর প্রথম লেকচার। তো চলো কথা না বাড়িয়ে আজকের লেকচার শুরু করি। তো ভাইয়া, তোমাদেরকে এই বস্তুর উপর তাপের প্রভাব এই বিষয়টি জানতে হলে সবার প্রথমে যেই বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা। তো চলো লিখে ফেলি। তাপ ও তাপমাত্রা। আচ্ছা, এই তাপ ও তাপমাত্রা, এই তাপ জিনিসটা কি এবং তাপমাত্রা জিনিসটা কি? আমরা বেশি কঠিন কথায় যাব না, আমরা সিম্পলভাবে জানার চেষ্টা করব তাপ এবং তাপমাত্রা বিষয়টি কি। দেখো, তাপ জিনিসটা হচ্ছে কোনো পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে এই অণুগুলোর সম্মিলিত গতিশক্তি। ঠিক আছে? আচ্ছা, লিখি আমরা তাপ। তাপ হচ্ছে কোনো পদার্থের অণুগুলোর সম্মিলিত গতিশক্তি। আচ্ছা, আর এই গতিশক্তি যদি তোমার বাড়তে থাকে তার মানে তাপও বাড়তে থাকবে। যত বেশি আকারে এই পদার্থের অণুগুলো চারিদিকে ছোটাছুটি করবে তত বেশি ওর মধ্যে বোঝা যাবে যে তত বেশি ওর মধ্যে তাপ জেনারেট হয়েছে, এবং তাপ এক প্রকার শক্তি। তাহলে এবার তাপমাত্রা জিনিসটা কি? তাপমাত্রা জিনিসটা কিছুই না, বরঞ্চ এই গতিশক্তির যে পরিমাপের যে মাধ্যম সেটা হচ্ছে সেটাকে বলবো আমরা তাপমাত্রা। ঠিক আছে? এখন পদার্থবিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি, এই তাপমাত্রা হচ্ছে পদার্থের ভেতরকার অণুগুলোর গড় গতিশক্তির একটি পরিমাপ। দেখো, তাপমাত্রা পদার্থের ভেতরের অণুসমূহের গড় গতিশক্তির গড় গতিশক্তির পরিমাপ। আচ্ছা, তার মানে কি যে এখানে কতটুকু তাপ আছে বা কতটুকু তাপ বেশি আছে বা কতটুকু তাপ কম আছে এটা আমরা জানবো কিসের মাধ্যমে? তাপমাত্রার মাধ্যমে। আচ্ছা, এখন যেহেতু তাপ এক প্রকার শক্তি সেহেতু তাপের একক হচ্ছে জুল। ঠিক আছে? তাপের একক জুল। তাপের আরো একটা একক আছে, সেটাকে আমরা বলবো ক্যালোরি। আচ্ছা, এখন এই ক্যালোরি আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা মনে রাখবা, তোমাদের টিকের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, এখন আসো ভাইয়া, যে তাপ ও তাপমাত্রা রিলেটেড আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার হই। সাপোজ ধরো যে তুমি একটা গ্লাস এখানে আছে, গ্লাসের মধ্যে পানি আছে। এখন এই পানিতে সাপোজ 10 জুল পরিমাণ তাপ শক্তি আছে, এবং এই পানির তাপমাত্রা কত? পানির তাপমাত্রা সাপোজ ধরো
তুমি সাপোজ 30°C। ওকে, এখন তুমি তোমার হাতটা এই পানির মধ্যে ডুবিয়ে দিলা। ঠিক আছে, সাপোজ এইটা তোমার হাত। ঠিক আছে, এই তোমার এই হাতটা তুমি পানির মধ্যে ডুবাবা, কিন্তু তোমার হাতের তাপমাত্রা ধরো যে 20°C। ঠিক আছে, কিন্তু তোমার হাতে বিভব শক্তি আছে সাপোজ ধরো যে 30 জুল। ঠিক আছে, তোমার হাতে যে তাপ শক্তির পরিমাণ, বিভব শক্তি না, দুঃখিত, তোমার হাতে তোমার তাপ শক্তির পরিমাণ 30 জুল। এখন তুমি তোমার এই হাতটা পানিতে ডুবিয়ে দিলা, তাহলে কি হবে ভাই বলো তো? এই তোমার হাত থেকে তাপ পানিতে যাবে নাকি পানি থেকে তাপ তোমার হাতে আসবে? কি মনে হয়? অনেকে হয়তো ভাবতেছো যে এই এই আমার হাত থেকে তাপ পানিতে যাবে, কারণ আমার হাতের তাপ শক্তির পরিমাণ 30 জুল, আর আমার এই পানিতে তাপ শক্তির পরিমাণ ছিল 10 জুল। 30 জুল যেহেতু 10 জুল থেকে বেশি, সেহেতু হাত থেকে পানিতে তাপ যাবে না। এটা সম্পূর্ণ নির্ভর করবে এটা মানে দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য কার বেশি, তাপমাত্রা কার বেশি। তাপমাত্রা যার বেশি থাকবে সেই বস্তুটি থেকে, যেই বস্তুর তাপমাত্রাটি কম সেই বস্তুটিতে তাপ প্রবাহিত হবে। এটা তাপ শক্তির উপরে নির্ভর করে না, মনে রাখবা, এটা তাপ শক্তির উপর নির্ভর করে না। এটা নির্ভর করে দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা যার বেশি সেই বস্তুটি থেকে তাপমাত্রা যার কম সেই বস্তুটিতে তাপ প্রবাহিত হবে। এটা তোমরা আরেকটা বিষয়ের মাধ্যমে আরো স্পষ্ট হবা। সাপোজ ধরো যে এখানে আমি একটি দুঃখিত এখানে আমি একটি চৌবাচ্চা ড্রয়িং করতেছি। এখন এই চৌবাচ্চাটি আমি সাপোজ ধরো এখানে একটি চাবি দিয়ে আটকে দিলাম। এখানে একটি বড় পাত্র আছে। ঠিক আছে, সাপোজ ধরো এখানে একটি বড় পাত্র আছে। আচ্ছা, এখন এইখানে সাপোজ তুমি অনেক পানি রাখলা। ঠিক আছে, এখানে তুমি অনেক পরিমাণে পানি রাখলা। এখন ভাই কি হবে বলো তো? পানি তো এইখানে বেশি, এই বড় পাত্রে পানি বেশি, তাই না? এখন যদি তুমি এই চাবিটা সরাই দাও, ঠিক আছে, তুমি সাপোজ এই চাবিটা সরাই দিলা, দুঃখিত, তুমি সাপোজ এই চাবিটা এখানে সরাই দিচ্ছ, আর পানি তখন কি হবে ভাই বলো তো? এই পানি এখানে তো পানি তো বেশি আছে বড় চৌবাচ্চাতে, ছোট চৌবাচ্চার পানি কম আছে। বাট তুমি যখন এই চাবিটা সরাই দেবা তখন কি হবে? এই পানি যতক্ষণ না একটা লেভেলে আসবে, সমান লেভেলে আসবে, ততক্ষণ পর্যন্ত পানি এই ছোট চৌবাচ্চাটি থেকে বড় চৌবাচ্চাই কিন্তু আসবে, যতই ছোট চৌবাচ্চায় পানি কম থাক। আর কথা কি বুঝতে পারছো? তার মানে কি এখানে পানির যে প্রবাহের পরিমাণ, এটা কিন্তু নির্ভর করতেছে না পানি কোনটাতে কত বেশি আছে, এটা নির্ভর করতেছে যে পানির দুইটাতে লেভেল কতটুকু আছে, মানে সমান লেভেলে আছে কিনা, ভূপৃষ্ঠ থেকে এখানে উপরে পানির উপরিতল পর্যন্ত এটা সমান লেভেলে আছে কিনা, এটার উপর নির্ভর করতেছে যে পানি
কোন দিকে প্রবাহিত হবে। ঠিক তেমনি তাপমাত্রার ক্ষেত্রেও সেম, তাপ এবং তাপমাত্রার ক্ষেত্রে তোমার তাপ যেটাতে বেশি আছে বা কম আছে সেটার উপর কিছু নির্ভর করে না। তাপমাত্রা যেটাতে বেশি সেটা থেকে অলওয়েজ টাইম তাপমাত্রা যেটাতে কম সেই দিকে তাপ প্রবাহিত হবে দুইটা বস্তুর সংস্পর্শে এলে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো ভাইয়া পদার্থের তাপীয় ধর্ম, এটা সম্পর্কে কিছু কথাবার্তা আমরা জানি। পদার্থের তাপীয় ধর্ম। ওকে, এই পদার্থের তাপীয় ধর্ম সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রিক পদার্থ। ঠিক আছে, তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রিক পদার্থ। আচ্ছা, তাপমাত্রিক ধর্ম জিনিসটা কি ভাই? তাপমাত্রিক ধর্ম হচ্ছে পদার্থের যে ধর্মের পরিবর্তনের কারণে, পদার্থের যে ধর্মের পরিবর্তনের কারণে কোনো পরিবর্তন, তাপমাত্রার কোনো পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, সেটাকে আমরা বলবো তাপমাত্রিক পদার্থ। অর্থাৎ তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রা মাপার জন্য যে ধর্ম ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, এখন তাপমাত্রিক পদার্থ কোনটা? তাপমাত্রিক পদার্থ হচ্ছে আমরা তাপমাত্রা মাপার জন্য যেই পদার্থটা ব্যবহার করতেছি সেই পদার্থটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। ঠিক আছে, যে পদার্থটা আমরা ব্যবহার করতেছি এখানে তাপমাত্রা পরিমাপের জন্য, যে পদার্থের ধর্মকে আমরা কাজে লাগাচ্ছি সে পদার্থটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, সাপোজ ধরো যে আমরা তো অনেকে জ্বর মাপার জন্য পারদের থার্মোমিটার দেখো নাই, এখানে পারদের থার্মোমিটারে যে পারদটা ব্যবহার করা হচ্ছে সে পারদকে আমরা বলবো তাপমাত্রিক পদার্থ। আর এখানে তাপমাত্রিক যে ধর্ম সেটা হচ্ছে পারদের আয়তন প্রসারণ। তাপমাত্রা বাড়ার ফলে পারদের আয়তন প্রসারিত হয়, যেটার মাধ্যমে আমরা তাপমাত্রার সূক্ষ্ম পরিবর্তন নির্ণয় করতে পারি। তাহলে এখানে তাপমাত্রিক পদার্থটা হচ্ছে পারদ, আর পারদের আয়তন প্রসারণ হচ্ছে এই পদার্থের, এটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। উদাহরণস্বরূপ তুমি আরো বলতে পারো যে অ্যালকোহলের থার্মোমিটার আছে, এখানে এই অ্যালকোহল হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং ওই অ্যালকোহলের যে অ্যালকোহলটা একটা তরল, এই তরলের প্রসারণ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। ওকে, এখন তোমরা ক্লাস 8-এ অনেকেই এই যে তোমাদের হচ্ছে 3টা স্কেলে আমরা তাপমাত্রা সাধারণত পরিমাপ করে থাকি, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল। ঠিক আছে, এখন এই সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা তোমরা নিশ্চয়ই ক্লাস 8-এ করে এসেছো। যদি এটাতে কোনো বুঝতে প্রবলেম থাকে, এই সূত্রটা কিভাবে আসে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে, তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের বোঝার সুবিধার্থে আবার সূত্রটি প্রতিপাদন করে দেখাবো। তবে আমরা এটা যেহেতু আমরা ধরে নিচ্ছি যে তোমরা বিষয়টি কিভাবে আসলে এটা জানো, যেহেতু তোমাদের বইতেও এটা দেওয়া নেই,
এটা তোমাদের ক্লাস 8-এ শিখে আসার কথা। তো চলো এখন আমরা সরাসরি এই বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা সরাসরি লিখি। এখন হচ্ছে যে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক সেটা আসে মূলত, দেখো, সেলসিয়াস স্কেলের যে পরিমাপ সেটা থেকে মানে যেটা হচ্ছে সর্বনিম্ন যে স্কেলের যে পরিমাপ সেটা বাই সর্বোচ্চ যে পরিমাপ ওই স্কেলের মাইনাস সর্বনিম্ন যে পরিমাপ। ঠিক তেমনি কেলভিন স্কেলের যে তাপমাত্রা, কেলভিনের পরিমাপ মাইনাস সর্বনিম্ন যে পরিমাপ সেটা 273.15 বাই 373.15, এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাপ ওই স্কেলের মাইনাস 273.15 সমান লাস্টলি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তোমার সর্বনিম্ন মান হচ্ছে 32 এবং সর্বোচ্চ মান হচ্ছে 212 মাইনাস 32। ওকে, এটাকে যদি তুমি একটু কাটসাট করে সঠিকভাবে লেখো তাহলে আসে হচ্ছে টিসি মাইনাস টিসি বাই 100 ইজ ইকুয়াল টু কেলভিন স্কেলের তাপমাত্রা মাইনাস 273.15 by 100 is equal to Fahrenheit scale temperature minus 32 by 180. Okay. এখন সেলসিয়াস স্কেলের সাপেক্ষে ফারেনহাইট স্কেল, এটা তুমি যদি সরাসরি লেখো তাহলে তুমি কি লিখতে পারো জানো? সেলসিয়াস স্কেল এবং ইসের মধ্যে তুমি যদি সরাসরি লেখো, এখানে দেখো সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সরাসরি লিখলে এই দুইটা যদি আমি চিন্তা করি, ফার্স্টের এই দুইটা, তাহলে আমি একবারই লিখতে পারবো টিসি ইজ ইকুয়াল টু টিকে মাইনাস 273.5 বিকজ এখানে 100 and 100 কাটা চলে যাবে। বুঝতে পারছো? আর ঠিক তেমনি তুমি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা পাবে সেটা হচ্ছে 5/9 টিএফ মাইনাস 32 ডিগ্রি। ওকে, এখন একটা বিষয় একটু মনে রাখবা, তোমাদের কোশ্চেন আসতে পারে যে কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান সমান। আবার বলি, কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান সমান। ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করো। আচ্ছা, এটাকে আমরা একটু ভেঙে লিখি আগে। 9 এপাশে গুণ হয়ে গেল, এপাশে 5 টিএফ মাইনাস এখানে কত হয় 160। ওকে, এখন আমরা দুইটাকে ধরো, আমরা টিসি স্কেলেও তাপমাত্রা সাপোজ আমরা এক্স ধরে নিলাম, টিএফ স্কেলেও তাপমাত্রা আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 9x ইজ ইকুয়াল টু 5x মাইনাস 160 বা 9x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 4x, 4x ইজ ইকুয়াল টু মাইনাস 160, অতএব x ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস 40 ডিগ্রি। অতএব এখানে যে তোমার মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের তাপমাত্রা সমান, মানে এই স্কেলটা সমান। বুঝতে পারছো? সাপোজ এটা তোমার ফারেনহাইট স্কেল, আঁকানো খুবই খারাপ, আমার দুঃখিত। এটা সাপোজ তোমার সেলসিয়াস স্কেল। এই দুইটা স্কেলে যে এই পয়েন্টটা আইসা তাপমাত্রা সমান হবে যেখানে তোমার মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যখন তুমি দেখবা যে বাইরে তাপমাত্রা যদি মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তোমার স্কেল
সেলসিয়াস স্কেলে দেখাবে -40°C, আর ফারেনহাইট স্কেল দেখাবে -40°F। বুঝতে পারছো? কিন্তু তুমি যদি সাপোজ তাপমাত্রা +40°C হয়, তাহলে সেলসিয়াস স্কেলে দেখাবে +40°C, কিন্তু ফারেনহাইট স্কেলে এখানে সমীকরণে 40° যদি সেলসিয়াস স্কেলের মান বসাও, যেটা আসবে সেটা। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন এই অধ্যায়ের পরবর্তী টপিকগুলো সম্পর্কে জানবো, যেখানে পদার্থের তাপীয় প্রসারণ, বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, তারপরে আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে? এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপরে আলফা, বিটা, গামা এইগুলো সম্পর্কে জানবো। দেন প্রকৃত ও আপাত প্রসারণ, ঠিক আছে, গ্যাসের প্রসারণ, পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব, বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ধীরে ধীরে। বিভিন্ন লেকচারে এক এক করে এই বিষয়গুলো আসবে। তো আজকে একটি ভূমিকার স্বরূপ ক্লাস ছিল। আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ। নেক্সট দিন যে ক্লাসটি হবে, আশা করি তোমরা আজকের ক্লাসটি করবে এবং নেক্সট দিনের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করবে, আর প্রবলেমগুলো নিজে নিজে সলভ করার ট্রাই করো। তোমরা থিওরিগুলা ভালোভাবে বই থেকে পড়ে নিবে। আমি যে কথাগুলো লিখেছি বা পড়েছি প্রত্যেকটা জিনিসই তোমাদের বোর্ড বইয়ে পাবে। বোর্ড বইটা খুব সুন্দরভাবে পড়ো আর বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।